নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য এনেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, অন্তরঙ্গ দর্পণ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো অন্তরঙ্গ দর্পণ। প্রতিবারের মতো এবারেও গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। অবশ্যই সবাই শুনবেন। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আচ্ছা, একটা মানুষ যখন একা তার নিরালা নিরিবিলি ছোট্ট একটা ঘরে বসবাস করে, তখন তার মনের ভেতরে নানা রকম মানুষের প্রতিবিম্ব এসে কেন তাকে এত বিরক্ত করে? কেন করে? মেয়েটা চায় না কারো সাথে মিশতে, অথচ সবার সাথে মিলেমিশে থাকাটাই তো সমাজে এক হয়ে থাকার একটা নিয়ম, রীতি। রোহিণী মনে মনে ঠিক করেছে কালী পুজোর এই রাতে প্রত্যেকের জীবনের কিছু শুনবে। রোহিণী, আমি। সবাই ভাবে আমি একা, কিন্তু কিছু গোপন জিনিস যা সবার পক্ষে জানাটা ঠিক নয়। কিন্তু আজ আমি বলবো। সবাইকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছি, প্রত্যেকে আসবে। প্রত্যেকেই তার নিজের গোপন ভয়ের সেই নরম অজানা কথা আমার সঙ্গে শেয়ার করবে। অন্তরঙ্গ দর্পণ আমার নিজের জীবনেরই এক প্রতিফলন। কখনো মুখে বলিনি, শুধু অনুভব করেছি। আজ প্রথমবার আমি নিজে শুনবো, সবাইকে শোনাবো। হয়তো তোমার সাথেও কোনো না কোনো অন্তরঙ্গ দর্পণ মিলেও যেতে পারে। রোহিণী এই বলেই পত্রটা লিখেছিল সকলকে। সকলকে বলতে সকলকে, অনির্বাণকে, অন্বেষাকে, আরো কতজনকে। হ্যাঁ, শীর্ষাও আছে সেখানে, তৃপ্তও আছে। সবাই জানে এই তৃপ্ত ছেলেটা বড্ড বেশি পাগল, সব সময় মোবাইলের ভেতরে ডুবে থাকে। রোহিণীর সঙ্গে সেদিন হঠাৎ করে বাজারে দেখা হতেই হাসতে হাসতে রোহিণী বলেছিল, মোবাইলের ভেতরে ঢুকে যা। রোহিণীকে বলেছিল, হ্যাঁ দিদি, তোমার বৌমা, বরণ করে নিও। রোহিণী হেসেছিল। পরে ভেবেছিল, একটা গোটা জলজ্যান্ত মানুষের টর্চার সহ্য করার থেকে মোবাইলটাই অনেক ভালো। আচ্ছা, তোর কি সবসময় আমার সাথে ঠাট্টা করা ছাড়া আর কোনো কথা থাকে না? এই দেখো রোহিণী, তোমার একটা দোষ আছে। তোমার সত্যি কথা বললেও তুমি সেটাকে ঠাট্টা বলেই মনে করো। আজ আসি, তোমার পত্র পেয়েছি, দেখা হবে কোন। রোহিণী একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাজারে কাজ সেরে বাড়ি ফিরে আসে। প্রায় 2 মাস আগে পাঠানো সেই পত্রের উত্তর আজ আসবে। আজ সেই দিন। বাবা, কালী পুজোর উপোস মানে 4টিখানি কথা নয় কিন্তু। সারাদিন না খেয়ে থেকে এখন সবার জন্য ডালা ভর্তি খাবার নিয়ে ওই পাড়ারই ক্লাব ঘরে অপেক্ষা করছে রোহিণী। একই শহরের, একই পাড়ার মানুষ হয়েও আমরা কত ভিন্ন। আমাদের পোশাক হয়তো এক, চেহারাও চেনা, কিন্তু ভিতরের আগুন এক একজনের এক এক রকম। কাম, প্রেম, স্পর্শ, অভিমান, আকাঙ্ক্ষা, এইসব অনুভব যেন আমাদের জীবনের ছায়া, যা প্রকাশ পায় না, শুধু জমে থাকে অন্তরালে।
এইবার সেই চেনা মুখগুলোই এক সন্ধ্যায় একত্রিত হয়। পাড়ার কালী পুজোর পরে একটি ঘর, যেখানে আলো আধারিতে ছায়া পড়ে এক একটা মুখে। আলো আর চুপচাপ চা চক্রের মাঝে গল্পের সূত্রপাত। কেউ বাঁকা হেসে বলে ওঠে, জানো তো, একবার না এমন হয়েছিল। তারপর শুরু হয় এক একজনের বলা গল্প। কারো গল্প নিষিদ্ধ প্রেম, কারো গল্প নিজের শরীর চেনার আনন্দ। আর এইসব গল্পের মধ্যেই জেগে ওঠে এক আশ্চর্য প্রতিফলন। কাম শুধু যৌনতা নয়, এটি জীবন, অনুভব, উপলব্ধি এবং সাহস। রোহিণী একা, চাকরিপ্রাপ্ত, সুসজ্জিত, রুচিশীল নারী। নিজের দেহ আর মনকে ভীষণ ভালোবাসে। অরিত্র সদ্য বিবাহিত বড় ভাইয়ের ছোট ভাই, যার চোখে বৌদির প্রতি আকর্ষণ গোপন নেই। শ্বেতা এক গৃহবধূ, বিবাহে আটকে থাকা, কিন্তু নিজের মধ্যেই সজীব এক ইচ্ছে লুকিয়ে রাখে। রুদ্র ও নীলা দাম্পত্যে ক্লান্ত, কিন্তু ক্ষমতা ও আধিপত্যের খেলায় যৌনতাকে অস্ত্র করে তুলেছে। অভি কলেজ পড়ুয়া, যার প্রথম প্রেমের গল্প স্মৃতিতে রয়ে গেছে, এখন কল্পনায় গড়ে তোলা ভালোবাসায় আশ্রয় খোঁজে। মৌ সদ্য বিচ্ছিন্ন হয়েছে, ভালোবাসার উষ্ণতা খোঁজে, কলমে রচনা করে কামনার কবিতা। অন্বেষা ও অনির্বাণ সদ্য বিবাহিত দম্পতি, একে অপরকে জানায়, চেনার, ছুঁয়ে দেখার ভিতর দিয়ে এক নতুন প্রেম ও যৌনতার আবিষ্কারে ব্যস্ত। বাইরের চোখে তারা নিখুঁত দম্পতি হলেও ভেতরে চলছে এক পরিণতির অভিমুখে ক্রমাগত আবর্তন। প্রত্যেকেই উপস্থিত হয়েছে কালী পুজোর পরে ওই পাড়ার ক্লাবটার মধ্যে। ক্লাব ঘরে আজ বাইরের ছেলেপুলে কেউ আসেনি। সব কালী পুজোর পরে ওই বাজি ফাটাতেই ব্যস্ত। কেউ কেউ তো আবার ঢাক বাজিয়ে চলেছে এখনো। কেউ কেউ সারা রাত জাগবে বলে একটু মদ্যপানের জন্য দোকানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে। রোহিণী চায়ে চুমুক দিয়ে বলল, আজ কালী পুজোর আলোটা অদ্ভুত তীক্ষ্ণ লাগছে না? প্রত্যেকটা মুখে দেখো আমাদের যেন অন্তর্গত কামনাগুলো ফুটে উঠেছে। অভি হাসে, এক একটা আলো, এক একটা কথা। এই তুমি শুরু করো না রোহিণীদি, তুমি তো একা, তুমি ভালো বোঝো নিজেকে ভালোবাসা কাকে বলে। হ্যাঁ, আমি একা, আর সেই একাকিত্বে আমি নিজেকে জেনেছি। কেউ জিজ্ঞাসা করে না গো, আমি কোথায় স্পর্শ পেতে ভালোবাসি, আমি নিজেকেই খুঁজে পেয়েছি। শ্বেতা চুপ করেছিল, কিছুক্ষণ পর মুখ তুলে বলল, আমি তো কারো, কিন্তু দেহের গল্পটা আমার স্বামীই জানে। জানো, কখনো কখনো অন্য কারো চাহনি আমাকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। অরিত্র বেশ সংকোচেই থাকে সব সময়। ছেলেটা অত বড় ফ্ল্যাটে থাকে, কিন্তু কারো সাথেই কোনো রকম হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নেই। আজই তো কালী পুজোর অঞ্জলি দেবার পর সারা রাত জাগবে বলে শেষ পর্যন্ত বাদবাকি পাড়ার বাসিন্দারা ওকে জোর করে ফ্ল্যাট থেকে টেনে নিয়ে এসেছে। কেউ কেউ তো বলে, ওই ভুতুরে ফ্ল্যাটে তুই থাকিস কি করে বলতো, একা একা? হেই, তুই তো আমাদের সঙ্গে দুদণ্ড গল্পও করতে পারিস। আমি জানি আমি ভুল, কিন্তু কিছু জিনিস আটকানো যায় না। আমার কাছে কাম মানে নিষিদ্ধ আকর্ষণ। মানে? হ্যাঁ, ওই জিনিসটা আমার বড্ড ভয় লাগে। এই জন্যই অরিত্র তুমি বুঝি সবসময় নিজের ফ্ল্যাটে নিজেকে একা করে আটকে রেখেছ? কথাটা বলে হেসে ওঠে রোহিণী। নীলা বসেছিল ওর পাশেই, ঠান্ডা স্বরে বলল, কাম অনেক সময় অস্ত্র। আমি রুদ্রকে ভালোবাসি না, কিন্তু ও যখন আমার গলা চেপে ধরে তখন আমি আর নারী থাকি না, আমি যোদ্ধা হয়ে যাই। রুদ্র নীলার কথা শুনে চুপ করে যায়, বলে, আমাদের মিলন জয় বা হেরে যাওয়ার গল্প নয়, দেহ নয়, দখলের জিনিস। হেই, তোরা চুপ করবি? শোন, তার থেকে বরং আমি যে কবিতাটা লিখেছি সেইটা শোন। কবিতায় শব্দ গলে যায়, ঠোঁটের ওপরে বয়ে যায় কারো কারো নিঃশ্বাস। কথায়ও কাম আছে, দৃষ্টিতে আছে, গন্ধে আছে। প্রেম মানে শরীর নয়, শব্দও কাম করে। অভিযোগ নামিয়ে বলে, আমি এখনো স্পর্শ জানি না, কিন্তু কল্পনা জানি। আমি জানি কিভাবে স্বপ্নে এক প্রেমিকা গড়ে ওঠে। রোহিণী এবার সবার দিকে তাকায়,
দেখো, আমাদের সকলের চাহিদা আলাদা। এতদিন পরে সবাই যখন এক জায়গায় হয়েছি, আমাদের তো সবসময় কাজেই দিনটা কেটে যায়, আর রাত্রেবেলা ওই একই বিছানায় গল্প করার সময়টা কই? চলোই না আজ তাহলে পুজো উপলক্ষে নিজেরাই নিজেদের মধ্যে একটু আলোচনা করি। আসলে আমরা দেবী মায়ের আলোয় বসে আছি, একে অপরের কথা শুনছি। হ্যাঁ, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হয়তো সমাজের কাছে প্রচন্ড পরিমাণে লজ্জা, কিন্তু এটা একটা চরম বাস্তবতা, জীবনের রস। যতই মুখ ফিরিয়ে থাকি, আমাদের ভিতরের দর্পণে এই রস প্রতিদিনই প্রতিফলিত হয়। অন্বেষা আর অনির্বাণ দুজনেই চুপ করে বসেছিল। এই কিছুক্ষণ আগেই ওরা গাড়ি থেকে নেমেছে, ঠাকুরের কাছে প্রণাম করে চলে এসেছে পুরো এই ক্লাবে। ক্লাবে আসার জন্য ওদেরকে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল মাস 2 আগে থেকে। পুজোর দিনটা বিশেষ করে ক্লাব চত্বর ফাঁকাই থাকে, আর এই কালী পুজোয় সবার উৎসাহ এবং অনুদান ছাড়া হওয়াটা তো সম্ভব না। এইবার কালী পুজো আরো বড় করে হয়েছে, প্রত্যেকের অনুদানে। সবাই কথা দিয়েছিল এই দিনটা প্রত্যেকেই প্রত্যেকের কাজ থেকে দূরে থাকবে। প্রথমত অন্বেষা কাজ ব্যস্ত মানুষ, অনির্বাণও তাই, কিন্তু ওরাও এসেছে। আর ওদেরকে আসতে দেখে রোহিণী আরো বেশি খুশি, কারণ পুরো ব্যাপারটাই ও নিজেই উদ্যোগ নিয়ে কাজ করেছে। আর ওকে সব থেকে বেশি যে সাহায্য করেছে সে হলো মৌ। ওদের প্রত্যেকের কথোপকথন শুনে অন্বেষা আর অনির্বাণ একে অপরের দিকে তাকায়। রোহিণী বলে, কিরে তোরা চোখ চাওয়াচাওয়ি করছিস? তোদেরকে থ্যাঙ্কস রে, আমার কথা রেখেছিস, এসেছিস বলে। না হলে তোরা যা ব্যস্ত মানুষ, একদম সময় পাস না। মাঝে মাঝে এই মৌ, এই রুদ্র, শোন না, জানিস তো ওরা যে আমার প্রতিবেশী, আমি সেটাই বলে যাই। কেউ কেউ তো বাড়ি আসে না এক এক রাতে। বলিস কি? বলে মৌ। অন্বেষার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে রুদ্র তাকিয়ে বলে, তাহলে তোদের সুখবর আছে নাকি? বৃথা করছিস? ওদের চোখে মুখে একটা অসম্ভব ভালোবাসা ছড়িয়ে পড়ে, কিন্তু ওদের না বলা ভাষা পড়ে ফেলে বসে থাকা বাকি সবাই। অফিসের করিডোর, বিকেল গড়িয়ে সন্ধ্যা। অন্বেষা ফাইল হাতে থেমে গেছে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অনির্বাণ, হালকা পারফিউমের গন্ধ, চোখে এক ঝলকানো ঝিলিক। অন্বেষা মনে মনে বলে, ওর চোখটা আমার বুকের ভেতরটা দেখে ফেললো না তো? অনির্বাণ হাসি মুখেই মনে মনে বলে, এত বড় ভাবনায় পড়ে গেছো কেন অন্বেষা? আমি তো ফাইল চাইনি, শুধু চেয়েছি তোমার একটা ঝলক। তাদের মধ্যে কোনো স্পর্শ হয় না, তবুও যেন শরীরের ঘাম গলে পড়ে কল্পনার জ্বালায়। কামনায় শরীর নয়, চোখটা জ্বলে ওঠে। ক্যাফেটেরিয়াতে দুপুরের লাঞ্চ ব্রেকে দুইজনেই পাশাপাশি বসে। অন্বেষা বলে, তুমি কি সব মেয়ের সাথেই এমন চোখে তাকাও? না, সব মেয়ে তো এমন ভাবে তাকিয়ে ফিরেও চায় না। আমি ফিরি না, তুমি শুধু চোখটা নামিয়ে নাও। তবুও তোমার কণ্ঠে থাকে এক অলক্ষ কম্পন, ওটা আমি শুনতে পাই। কি করে শুনতে পাও? আমি বুঝতে পারি, আমার পারফিউমের গন্ধ তোমার মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে। অন্বেষা চুপ হয়ে গিয়েছিল। সেই দিন দুপুরে অফিসের পরে আর কাজ করতে পারেনি। অনির্বাণকে চেনে খুব একটা বেশি দিন না, কিন্তু প্রথম দিন থেকেই ওর পারফিউমের গন্ধটা অন্বেষার শরীরের মধ্যে একটা আকর্ষণের সৃষ্টি করে। রাতে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়ায় অন্বেষা। স্নান করেছে সে, চুলটা খুলে রেখেছে। নিজেকে আয়নায় দেখে অচেনা লাগে। নিজের সঙ্গেই সে বলে, আজ সকালে ফাইল ধরতে গিয়ে ওর আঙুল আমার হাত ছুঁয়েছিল কি, নাকি আমি চেয়েছিলাম ছুঁতে? সে ফোনে লেখে, আজ তোমার ছোঁয়া ছুঁয়েই যেন আস্তে আস্তে খুলে যাচ্ছে আমার ভিতরের দরজা। কিন্তু পাঠায় না সেই SMS-টা, সঙ্গে সঙ্গে মুছে ফেলে। অনির্বাণ, সেও অফিস থেকে বাড়ি ফিরেছে। প্রথম দিন দেখার পর থেকেই অন্বেষার প্রতি সেও একটা আকর্ষণ বোধ করে। মেয়েটি বেশ সুন্দরী, হালকা গড়ন, অথচ একটা তীব্র আকাঙ্ক্ষা আছে ওর মধ্যে। এমনিতেই অনির্বাণ মেয়েদের খুব একটা পছন্দ করে না। এই যে অফিসে বাদবাকি মেয়েগুলো কিরকম গায়ে পড়া ঢলঢলে, অথচ অন্বেষা না চাইতেও যেন অনির্বাণের গায়ে ঢলে পড়ে। স্নান সেরে অনির্বাণও নিজের ফোনটা চেক করতে বসেছে। দেখে নেয় টুক করে অন্বেষার প্রোফাইলের ছবিটা। অফিসে জয়েন করার পর দিনই ওর সঙ্গে আলাপ করেছিল। কপালে এক বিন্দু ঘাম জমে অনির্বাণের।
মনে মনে সে বলে, তুমি চাইলে আমি পারতাম এগোতে, কিন্তু আমি চাই তুমি নিজেই সেই পথ খুঁজে আমার কাছে এসো। ইনবক্সে একটা খসড়া রেখে দেয় সে। তোমার চুলের ঘ্রাণটা যেন এখনো আমার আঙুলে লেগে আছে, কিন্তু সেও কোনো উত্তর পাঠায় না। দিন এইভাবেই চলে। অফিসের প্রেজেন্টেশন রুম। অন্বেষা ল্যাপটপে কিছু একটা টাইপ করছে। অনির্বাণ পাশে বসে, তার কাঁধ ছুঁয়ে দেয় একটুখানি। অজুহাতে মাউস ঘোরাতে গিয়ে অন্বেষা হঠাৎ চমকে গিয়ে বলে, হঠাৎ এসব করছো কেন? কারণ তোমার গায়ে হাত না দিলেও আমি প্রতিদিন তোমায় ছুঁই, কথায়, দৃষ্টিতে আর অপেক্ষায়। অন্বেষার কানের লতিতে ফিসফিস করে কথাটা বলে অনির্বাণ। অন্বেষার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। বলে, আজ বিকেলে একটু বেরোবে? বিকেলে বৃষ্টি পড়ছে। অফিসে কেউ নেই। বারান্দায় দাঁড়িয়ে অন্বেষা। হঠাৎ অনির্বাণ পাশে এসে দাঁড়ায়। এই বৃষ্টি যেন আমাদের সেই সব অনুভূতির মতো, যা ফোঁটা ফোঁটা পড়ে কিন্তু জমে একসময় একটা নদী হয়ে ওঠে। আমি ভয় পাই, তুমি ভয় পাও, সেটা আমি চাই না। আমি চাই তুমি অনুভব করো। আচ্ছা, আমরা তো অফিসের কলিগ, আমাদের মধ্যে একটা সীমারেখা নিশ্চয়ই আছে। আমি সেই রেখা পার করিনি অনু। আমি শুধু সেই সীমার মধ্যে দাঁড়িয়েই তোমার জন্য অপেক্ষা করছি, যদি তুমি নিজেই একদিন সেই রেখা টেনে নাও। মনের দরজা কিছুতেই খুলতে পারে না অন্বেষা। রাতে বিছানায় শুয়ে থাকে। তার দেহে কেউ নেই, কিন্তু মনে নিঃশ্বাস জেগে উঠেছে। তুমি ছিলে না পাশে, তবু আমার গাল জ্বলছে। কিসের আগুন বলতে পারো? হঠাৎ একদিন অন্বেষা অনির্বাণের দরজার সামনে আসে। ভিতরে আলো জ্বলছে, কিন্তু বাইরে যাওয়ার শব্দ না করেই। অন্বেষা চুপ করে বলে, আমি এসেছি না আসিনি, এটা কি স্বপ্ন নাকি কামনার বর্ণিল ভ্রান্তি? সে ঘুরে যায়, ফিরে আসে নিজের ফ্ল্যাটে, কিন্তু জানে তার মধ্যে কিছু একটা বদলে গেছে চিরতরে। পুজোর সময় অফিসে ছুটি পড়বে অনেক দিন, কাজ থাকবে বন্ধ, কিন্তু অনির্বাণকে না দেখার কষ্টটা তিল তিল করে শেষ করে দিচ্ছে অন্বেষাকে। সেই দিন ছুটি হবে। ওরা দুইজনেই গিয়েছে অফিসের পার্টিতে। পার্টি শেষে বাইরের ছাদে দাঁড়িয়ে দুইজন। ভিতরে বিরাট সুরে গান বাজছে, যদিও বাইরে সেটা হালকাভাবেই ভেসে আসে। অন্বেষা বলে, আজ আমি কিছু লুকোবো না, তুমি যদি এগিয়ে আসো। আমি চুম্বন করব না তোমাকে অনু, আমি অপেক্ষা করব, কারণ তুমি যদি নিজে থেকে আমার ঠোঁট ছোও, তাহলে এই কামনা হবে পূর্ণ, নিঃশব্দ আর অমোচনীয়। অন্বেষা তার ঠোঁট অনির্বাণের ঠোঁটে রাখে, কিন্তু সেই চুম্বন শরীরের নয়, এক অপ্রকাশ কামনার তীর্থ জল। সেই আগুন জ্বলে ওঠে ধীরে কিন্তু নিঃশেষে। রোহিণী বলল, বাবা, তোদের চোখের দৃষ্টিতে সব বুঝে গিয়েছি। তা ব্যাপারটা কতদূর এগোলো? বিয়ে অবধি পৌঁছাবে কি? আমি জানি না। অন্বেষার চোখে মুখে একটা উত্তেজনা ফুটে ওঠে। চট করে অনির্বাণ বলে, এই তো, বিয়ে করার আগে বিবাহিত জীবনের অভিজ্ঞতাটা একটু জেনে নেওয়া যাক। অরিত্র আর এই যে ঈশানী, কিরে, তোরা তো বিয়ে করেছিস, তোদের কথাটাই একটু বল, দিন রাত এখন কেমন যাচ্ছে? অরিত্র আর ঈশানী দুইজনেই সদ্য বিবাহিত। বিয়ের পরে ওদের মধুর সম্পর্ক সময়ের গভীরে নতুন নতুন অনুভূতি তৈরি করেছে। সেই দিনটা ছিল ওদের প্রথম ফুলশয্যার রাত। পরিবেশ শান্তি, স্নিগ্ধতা এবং এক অনন্ত অপেক্ষায় যেন বসে আছে। ঘরটা মৃদু হলুদ আলোয় আলোকিত, ফুলের গন্ধে ভরপুর। বাইরে বৃষ্টির শব্দ। বিছানার পাশে রাখা পাঁজি খোলা, সেখানে পাতার কোণে ছোট্ট করে লেখা, আজ শুভ মিলনের দিন। ঈশানী চোখ নামিয়ে ধীরে ধীরে বলে, তুমি তো জানো না আমার বুকের ভেতর কি হচ্ছে। অরিত্র হাসে। ঈশানীর কানের দুলটা খুলতে খুলতে বলে, জানি না, কিন্তু জানার জন্য অপেক্ষা করছি। তুমি যদি আমাকে তোমার মতো করে জানতে দাও। অরিত্র এগিয়ে আসে, ঈশানীর হাতে আলতো করে আঙুল ছোঁয়ায়। স্পর্শ খুব সাধারণ, কিন্তু সেই সাধারণতার মধ্যেই এক অদ্ভুত বিদ্যুৎ খেলে যায়। ঈশানী চোখ বন্ধ করে বলে, এত মৃদু ছোঁয়া, তবু আমার শরীর কেঁপে ওঠে কেন? এইটা মানেই তো জোরে টানা নয়, কখনো কখনো সবচেয়ে হালকা ছোঁয়াতেই আত্মা জেগে ওঠে ঈশানী। অরিত্র তার হাত রাখে মুখের কাছে,
ঠোঁটের স্পর্শ নয়, শুধু নিঃশ্বাসের উষ্ণতা ছুঁয়ে যায়। তুমি আমার ঠোঁটে চুমু খাওনি? আমি চাই তুমি নিজেই সেটা করো। তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি কখনো যাব না। ঈশানী মুখ এগিয়ে নিয়ে আসে, ঠোঁট ছুঁয়ে যায় ঠোঁটে। প্রথম স্পর্শ, প্রথম মৃদু গলনের অনুভূতি অভূতপূর্ব। এরপরে আর কিছু বলতে হয় না, দেহ জেগে ওঠে। কিন্তু তার আগে তাদের পরস্পরের সুরে বাঁধে একে অপরকে। চাদরের নিচে চোখের ভাষায় কাম ভরে ওঠে। বাইরে বৃষ্টির শব্দ যেন পটভূমিতে চলতেই থাকে, তীব্র থেকে তীব্রতা আরো বেশি, এবং ছোঁয়ার সঙ্গীত বাজে। শরীরের প্রত্যেকটা কোণে গাওয়া হয় কামরসের নীরব রাগ। ওরা সদ্য বিবাহিত দম্পতি, বিয়ে হয়েছে কিছু সপ্তাহ। শরীরে মনে এখনো একটা নতুনত্বের ভাব। প্রত্যেকটা কথাতেই ওদের মধ্যেই একটা কামনা, নির্ভরতা, শিহরণ এবং ছোঁয়ার প্রতীক্ষা থাকে। চট করে ওর দিকে মুখ ঘুরিয়ে ঈশানী বলল, তোমাকে যখন রোহিণীদি জিজ্ঞাসা করছে তুমিই বলো না। আমি কি সবসময় বলতে পারি? এই রোহিণী, বলতেই হবে। আরে বল, আমরা এখানে প্রত্যেকেই অ্যাডাল্ট, সবাই সবার জীবনের অভিজ্ঞতা শেয়ার করছি। তাছাড়া তুই তো নোংরামি করিসনি, তোর অগ্নিসাক্ষী করে বিয়ে করা স্ত্রী। এতে তোর কথা বলতে অসুবিধে কোথায়? সেই দিনের কথা আমার খুব মনে পড়ে। ফুলসজ্জার রাত নিয়ে আমার অনেক রকমের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু পরে দেখলাম আমার বিয়ের বেশ কিছু সপ্তাহ কেটে গেছে, অথচ আমার মধ্যে এখনো কিছুই হয়নি। মানে মানে ঈশানী আমার কাছে স্বেচ্ছায় এগিয়ে আসেনি। তা কি করে হয় বলতো? মেয়েরা সবসময় ইচ্ছাকৃত এগিয়ে যেতে পারে না। কথাটা বলল অন্বেষা। চট করে ওর দিকে তাকিয়ে বলে উঠল অনির্বাণ, হ্যাঁ একদম ঠিক বলেছে। তুমি কিন্তু ভুল করে ফেলেছ। তোমার নিজেরই আগে এগিয়ে যাওয়াটা উচিত ছিল অরিত্র। অরিত্র বলে সেটাই তো করতে হয়েছে। ঈশানী শাড়ি পরে সেই দিন চুল বাঁধছে, বারান্দার আলোয় দাঁড়িয়ে বাতাসে ওর চুলগুলো উঠছে, ঘরে ধূপ জ্বলছে। আমি তো বই পড়ার ভান করে বসে আছি, মনে মনে ভাবছি আর কিছু বলবো না, শুধু দেখবো ও নিজে এগিয়ে আসে কিনা। একদিন তো ভয়ে ভয়েই কাটিয়ে দিয়েছে, মানে আমার কাছে আসতেই পারেনি। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ও এমন আড়ষ্টভাবে ছিল যে আমি সেদিন আয়নার সামনেই দাঁড়িয়েছিলাম, নিজেকে অন্যরকম লাগছিল। আমার ঘাড়, আমার চোখ, আমার ঠোঁট সব যেন অপেক্ষা করছিল কারো স্পর্শের জন্য। আমি বিছানায় গিয়ে বসি, অরিত্র একটু দূরে। আমরা দুইজনেই চুপ। আমি বলেছিলাম তুমি আমার আঙুলটা একটু ছুঁয়ে দেবে। কেন? আগে কখনো ছুঁইনি নাকি? আগের ছোঁয়া ছিল জানার জন্য, আজকের ছোঁয়া কিছু অনুভব করার জন্য। মনে হচ্ছে একদিন তোমাকে আমি যথেষ্ট পরিমাণে অপেক্ষা করিয়েছি। অরিত্র তার হাত ধরে, চুপচাপ, কোনো শব্দ নেই সেখানে। সেই ছোঁয়া যেন সরাসরি ঈশানীর মেরুদণ্ড বেয়ে নেমে যায়, তার চোখ বন্ধ হয়ে আসে। অরিত্র ঈশানীর গায়ে মুখ রাখে না, শুধু তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে। ঈশানীর সারা শরীরে কাঁপুনি লাগে। এতটাই শক্ত তোমার নিঃশ্বাস? আমি কি আজ খুব দুর্বল হয়ে পড়েছি? কাম তখনই আসে যখন নিঃশ্বাসে ভালোবাসা মেশে। আমি তোমাকে দেহের মতো নয়, ফুলের মতো ছুঁতে চাই ঈশানী। দুইজনেই বিছানার পাশাপাশি শুয়ে, মুখে মুখ নয় চোখে চোখ রেখে কথা বলছে। তুমি কি আমার শরীরের প্রত্যেকটা রেখাকে জানো? না, আমি শুধু জানি কোন মুহূর্তে তুমি চোখ বন্ধ করো, কখন নিঃশ্বাস চেপে ধরো। তবু আমি চাই না তুমি সব জানো, আর আমিও সব জানি, কারণ প্রতিবার তোমাকে নতুন করে আমি আবিষ্কার করতে চাই। অরিত্র তার আঙুল দিয়ে ঈশানীর কপাল থেকে গাল পর্যন্ত স্পর্শ করে। অতিরিক্ত কিছু নয়, কিন্তু সেই আঙুলেই যেন শত শত কথা, সেই স্পর্শের ভাষা যার কোনো অভিধান নেই, কারণ এতে কোনো ভাষা নেই। এটা অনুভব যা প্রেম ও কামনায় মিলেমিশে একাকার হয়। এত কাছে এসে থেমে গেলে কেন? অরিত্র ঈশানীর খুব কাছে আসে, ঠোঁটে ঠোঁট ছুঁই ছুঁই করছে, কিন্তু চুম্বন করছে না। অরিত্র বলে, দেখো তোমার সম্মতি আছে তো? তাহলেই এই সংসারের ছায়ার বাঁধনে তোমাকে বেঁধে রাখার আকাঙ্ক্ষা তুলব আমি। ঈশানী তার ঠোঁটটা এগিয়ে দেয়, নিজেই নিজে ঠোঁটে স্পর্শ করে, বলে, হ্যাঁ আমি রাজি, তোমাকে অপেক্ষা করিয়েছি। শব্দ নেই, কথা নেই, শুধু দেহের উষ্ণতা। এই মুহূর্তে কিছু বলো না, কারণ আমি সবকিছু তোমার চোখের ভাষাতে বুঝে নিতে চাই। তাকিয়ে থাকতে পারবে তো? লজ্জায় চোখ বন্ধ করবে না তো?
এক দীর্ঘ আলিঙ্গনের পরে ওরা ক্লান্ত হয়ে পড়ে। চোখে ঘুম নেই, ঘরে দুটো শরীর যেন একসাথে কাঁপছে। ঈশানী বলে, আজ একটু হালকা বোধ করছি। আমিও। আজ যেন সমস্ত প্রশ্রান্তি নিয়ে এসেছো তুমি। আচ্ছা, আমি তোমাকে ব্যথা দিইনি তো, কষ্ট দিইনি তো? সকালবেলা সূর্য উঠেছে। বিছানায় দুইজন পাশাপাশি। অরিত্র ঈশানীর চুলে হালতো করে হাত বোলায়। কেমন লাগলো গতকালকের রাতটা? জানি না, বলতে পারবো না। বলো না। তোমার প্রত্যেকটা রেখা, প্রত্যেকটা ঘ্রাণে আমরা একে অপরকে পড়তে পেরেছি তো। আজ সকালটা অন্যরকম লাগছে, এটুকুই বলবো। তুমি শোও, আমি চা করে নিয়ে আসি। অরিত্র উঠে পড়ে। বুঝতে পারে ঈশানীর মধ্যে জমে থাকা সেই লজ্জাটা। তবে সেও পুরুষ মানুষ কিনা সেই কথাটাও তো ঈশানীর কাছ থেকে জানতে হবে। কারণ স্বামী স্ত্রীর মিলনের মধ্যে আত্মতৃপ্তিটাও গুরুত্বপূর্ণ। চা খেতে খেতে জানলার সামনে গিয়ে দাঁড়ায় অরিত্র। বাইরের আকাশ তখন সাদা, নরম আলো মুখে এসে পড়েছে। হঠাৎ করে ঈশানী অরিত্রর কাঁধে হাত রেখে বলে, তোমার স্পর্শে এক ধরনের সঙ্গীত থাকে। আমার আঙুল দিয়ে আমি যা বলি মুখে তা বলতে পারি না। আসলে এটা এক একজনের এক এক রকম আলাদা ভাষা। আমরা কি আজ রাতেও এইভাবে? যদি চাও তবে আজকের রাত নয়, প্রত্যেকটা রাতই এমন করে জেগে থাকবো। কারণ প্রেমের এক অন্তরহীন জার্নি থাকে, যার কোনো শেষ নেই। সত্যি সত্যি। অনির্বাণ বলল, বাহ, তা ভালোই তো। তাহলে কি অন্বেষা, বিয়েটা করা যায় তো? এই সত্যি করে বলতো, তোর ভয় লাগেনি? ঈশানীকে জিজ্ঞাসা করে। রোহিণী বলে, হয়েছে হয়েছে, আমরা এবার অন্য আরেকজনের কথা শুনি। এই তিয়াশা, তোর খবর কি? তিয়াশা ওদের প্রত্যেকের থেকে বয়সে একটু বেশি বড়। এই ফ্ল্যাটে এসেছে কয়েক মাস মাত্র হলো। একজন লেখিকা, একাই থাকে। পাড়ার ছেলেপেলেদের সঙ্গে প্রথম প্রথম চট করে কথাবার্তা বলতো না, কিন্তু রোহিণী, অরিত্র, অন্বেষা এদের উৎপাতে এই না কথা বলা মেয়েটাও যেন কথা বলতে শিখেছে। প্রথম কদিন হীনমন্যতায় থাকতো সে। চট করে কেউ যদি জিজ্ঞাসা করতো তার পরিবারের কথা বা স্বামীর কথা, কিছুই বলতো না। বলতো, আমি অবিবাহিত লেখিকা, আমার লেখা স্বপ্ন গঠিত হয় আর কল্পনায় আমার প্রেমিক আসে। আমার বাস্তব জীবনটা শুষ্ক, কিন্তু কল্পনায় রচিত এক গভীর আত্মিক সম্পর্ক আছে আমার। আমার কাছে প্রতিদিন পুরুষ আসে। সেই পুরুষের কোনো নাম নেই, তবু তারা প্রতিদিন আসে আমার কাছে। বিছানায় শুয়ে থাকে তিয়াশা। জানলার বাইরে পূর্ণিমা, বাতাসে পর্দা দুলছে, হাতে একটা বই, কিন্তু পড়ায় মন নেই। তিয়াশার ঘরের জানালা দিয়ে সরাসরি অরিত্রর ঘরটা দেখতে পাওয়া যায়। আজ বোধহয় আকাশ ছাপিয়ে বৃষ্টি নামবে। চাঁদের আলোটা একটু একটু করে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তিয়াশা বুঝতে পারছে অরিত্র আর ঈশানী বিয়ে করেছে কয়েক সপ্তাহ মাত্র হয়েছে। এই সুন্দর মেঘ গর্জনের রাত যেন কালিদাসের মেঘদূতামের মতো। আজ কতদিন পরে বিরহ একবারে মিলনের রসে পরিণত হবে। যদিও তাতে তিয়াশার কিছুই যায় আসে না। সে জানলার পর্দাটা ভালো করে বন্ধ করে দেয়, যাতে অরিত্রর ঘরটা এইখান থেকে আর দেখা না যায়। চোখ বারবার সেই দিকেই চলে যাচ্ছিল। বিছানায় শুয়ে রয়েছে সে। মনে মনে বলে, আজ রাতে তুমি আসবে তো? আমি জানি তোমার চোখ নেই, মুখ নেই, তবু তুমি আছো। ওর ভেতরেই লুকিয়ে থাকা এক কাল্পনিক পুরুষ বলে ওঠে, আমি তো প্রতিদিন তোমার ভিতরেই থাকি। তুমি যখন তোমার চুল খুলে রাখো, আমি তখন তোমার ঘাড় ছুঁয়ে দিই নিঃশব্দে। শরীরটা কেঁপে উঠেছিল তিয়াশার। নিজেই নিজের কাঁধে হাত রাখে, যেন সে নিজেকেই স্পর্শ করছে, অথচ মনে হচ্ছে অন্য কেউ তাকে ছুঁয়ে যাচ্ছে। এই যে স্পর্শ, এটা কি আমার নিজের নাকি তোমার ছোঁয়া? আমি তো বাস্তবে নেই, তবু আমার উষ্ণতা তুমি অনুভব করো, কারণ তোমার কামনাই আমায় জন্ম দিয়েছে। ঘুম ও জাগরণের মাঝখানে তিয়াশা দেখে এসে নদীর ধারে সাদা পোশাকে দাঁড়িয়ে এক পুরুষ ধীরে ধীরে এগিয়ে আসে। চুম্বনের আগে সব কিছু ঘুরে যায়, আর চট করে ঘুমটাও যায় ভেঙে। আচ্ছা রোহিণীদি, কেন এমন হয় বলো তো? আমি তো বুঝতে পারি না।
রোহিণী মনে মনে হাসে, বলে, তারপর তারপর কি হলো? তারপর আর কি? আমি আজও নিজেকে প্রশ্ন করেছি। আমায় আমায় বলো তো, এই উত্তর কে দেবে? রোহিণী সামনে রাখা আয়নার দিকে একবার তাকায়, যেন সব কিছুর প্রতিফলন দর্পণে ফুটে উঠেছে। আমি কি সত্যি ওকে চেয়েছিলাম, নাকি শুধু অনুভব করতে চেয়েছিলাম কেউ আমার ঠোঁটটা ছুঁয়ে যাচ্ছে? প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে পড়েছে তিয়াশার কথা শুনতে শুনতে রোহিণীও। তিয়াশাকে বলল, তারপর 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 আর কি? আমি তো নিজেকে বিশ্বাসই করাতে পারছিলাম না গো রোহিণীদি। তারপর চট করে ল্যাপটপে হাত চলে যায় তিয়াশার। টাইপ করতে করতে আঙুলের নড়াচড়াও থেমে যায়। তার হাত নিজেই চলে তার শরীরের ওপর। আমার হাত যেন আমার নয়, মনে হয় তোমার হাত। তুমি কি এখন আমার শরীরে কবিতা লেখো? হ্যাঁ, প্রতিটা শব্দ আমি তোমার দেহে খোদাই করি। তুমি তো আমার পাণ্ডুলিপি। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায় যখন, তখনও কল্পনায় মনে হয় তার কানে কানে কেউ যেন ফিসফিস করে। শরীর শিহরে ওঠে। তিয়াশার, তুমি তো ছিলে না, তাহলে আমার ঘাড়ে এই গরম নিঃশ্বাসটা কার? আমি আসি না বাস্তবে, কিন্তু তুমি আমাকে আমন্ত্রণ জানাও প্রতিদিন, তোমার ত্বক দিয়ে, তোমার দৃষ্টি দিয়ে। সে তার আঙুল বুলিয়ে দেয় আমার ঠোঁটে। চোখ বন্ধ করে অনুভব করি চিরন্তন কামনার বিস্ফোরণ। বলে তিয়াশা থেমে যায়। আমি তো কল্পনা করে লিখছি, তবু আমার শরীর গরম কেন হয়? কারণ শব্দের মধ্যেই আমার দেহ বাস করে। তুমি আমায় বানাও, আর আমি তোমায় ছুঁই। অক্ষরগুলো ভিজে ওঠে। প্রত্যেকটা খাতায় লেখার প্রত্যেকটা অংশ একটু একটু করে যেন কান্না করে, তবুও চোখ ভেজে না। মনে হয় শরীর যেন স্পন্দিত, একটা ব্যাখ্যাতীত উত্তেজনায় মগ্ন। এই জল কি চোখের, নাকি শরীরের ভেতর থেকে বেরিয়ে আসা কামরস? হঠাৎ রাতে ফোনটা বেজে ওঠে। বন্ধুর সাথে কথা বলছিল সে। খুব সাধারণ কথাবার্তা। তিয়াশার যেন মনে হচ্ছে অন্য কেউ কথা বলছে। তুমি কি জানো এই মুহূর্তে আমি কার কণ্ঠ শুনছি? বন্ধু বলে, কি বলছিস তুই? হ্যালো। আমি শুনছি তার কণ্ঠ, যা নেই কিন্তু আমার ভিতরে আছে। তিয়াশা রাতের অন্ধকারে নিজেকে জড়িয়ে ধরে। তারপর হঠাৎ করে নিজেকে আয়নায় দেখে লজ্জায় মুখ ঢাকে। আমি কি অসভ্য? আমি একা থাকি বলি কি এইসব ভাবি? কাল্পনিক কণ্ঠ তিয়াশার ভেতর থেকে বলে ওঠে, কাম কখনো লজ্জার নয়। তোমার কল্পনা তোমার মতো পবিত্র। তুমি যে ভালোবাসতে জানো, তাই তোমার কাম আসে। হঠাৎ রাতে দরজায় টুকটাক শব্দ। তিয়াশা চমকে ওঠে। কেউ যেন দরজার ওপারে দাঁড়িয়ে রয়েছে। সে ধীরে ধীরে দরজার ভেতর থেকে চোখ বাড়িয়ে দেখার চেষ্টা করে সামান্য একটু দরজাটা খুলে কেউ আছে কিনা। কেউ নেই। তবুও মনের ভেতরে কেউ যেন বলে ওঠে, আমি একদিন আসবই। যেদিন তোমার কল্পনা এতটাই প্রবল হয়ে উঠবে, আমি বাস্তবের রূপ সেদিন নেব। তখন তোমার মনের ভেতরে নয়, তোমার দেহের প্রতিটা রন্ধ্রে আমি জেগে থাকব। ভয়ে থরথর করে কাঁপতে থাকা দেহটা তিয়াশা ধপ করে দরজা বন্ধ করে দেয়। রোহিণী বলে, কিরে কেঁপে উঠলি? আমি কি ভুল কিছু জিজ্ঞাসা করলাম? রোহিণীদি, ওকে এসব জিজ্ঞাসা করে কি হবে? অনির্বাণ বলে, তুমি ছেড়ে দাও তিয়াশা, তুমি বরং তোমার লেখাতেই কাজ রাখো, ওটাতেই ভালো। তাছাড়া তিয়াশার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো আমরা কখনো জিজ্ঞাসা করিনি। তিয়াশা বলে, কেউ নেই। ছোটবেলায় বাবা মা আছে কিনা সেটাও জানতাম না। যখন বড় হলাম একটু, তখন বুঝতে পারলাম অনাথ আশ্রমে থাকি। সেখান থেকেই জীবন। আসলে কল্পনাতেই বাবা মাকে ভাবি, আর সেই লেখার মাধ্যমেই এই জগতে আসা। প্রভা এবং তুষার পাশাপাশি বসেছিল। ওরা একে অপরকে চেনে না। দুইজনে একই পাড়ায় থাকে, অথচ ওদের পরিচয় হয়েছে জেনেও ওরা একে অপরকে আজও না চেনার ভান করেই থাকে। দেখা করেনি কখনো। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখালেখির কাজে একে অপরকে চিঠি এবং টেক্সটে চিনেছে। দুইজনেই দারুণ শব্দপ্রেমী। একে অপরকে না ছুলেও কণ্ঠও শোনেনি, কিন্তু আদান প্রদান হয় সব সময়। রাস্তা দিয়ে দেখা হয় প্রত্যেক সময়, কিন্তু এমন করে দুইজন দুইজনকে এড়িয়ে চলে যায় যেন কেউ কাউকে চেনে না। একটি পোস্টে তুষার মন্তব্য করেছিল, তোমার লেখার মধ্যে একটা শরীরী নরমতা আছে, যেন শব্দগুলো আমার চামড়াটাকে ছুঁয়ে যায়।
প্রভাও লিখেছিল, তুমি এমন করে কেন লেখো? পড়তে পড়তে আমার গাল দুটো লাল হয়ে ওঠে, কারণ তোমার প্রতিটা শব্দেই আমি তোমাকে খুঁজি। তোমার একটি বাক্য আমাকে উত্তেজিত করে দেয়। আজ রাতে কিছু লিখছো না তো? হঠাৎ করে প্রভাই টেক্সটটা পাঠিয়েছিল, লিখছি শুধু তোমার জন্য। সেই শব্দ দিয়ে নিজেকে জড়িয়ে ধরে মেয়েটি, আর তার না উচ্চারণে থাকে গোপন আহ্বান। সে পড়ে যেতে দিতে চায়, শুধু পড়ার ভেতরেই পড়ে যেতে চায়। আচ্ছা, এই লেখাটা আমি বিছানায় শুয়ে পড়ছি, সত্যি বলছি আমার শরীরটা থমকে গেছে। ভাষা দিয়ে কখনো এমন করা যেতে পারে? কাম কি শুধু দেহেই বাস করে? না, অনুভব, আঙুল, কাঁপুনি, ঠোঁট, এই শব্দগুলো লেখো। এই শব্দগুলো আমার দেহের ভেতরে প্রবেশ করবে। আমি প্রতিবার লিখি নিজের ঠোঁট কামড়ে, কারণ আমার প্রত্যেকটা শব্দ কামনা দিয়েই বানানো। তোমার ঘাড়ে যদি শব্দ বসতো, আমি লিখতাম তুমি আমার। তুমি হয়তো এখন ঘুমোচ্ছ, কিন্তু তোমার ঘুমন্ত শরীরেই আমার লেখা পৌঁছাবে। গ্রুপের প্রত্যেকেই ওরা মেম্বার, কিন্তু তুষার আর প্রভা একে অপরকে জেনেও ওরা পরিচয় দেয় না। রাত 3টে, 4টে, কখনো কখনো সারা রাতই ওদের মধ্যে SMS বিনিময়ে চলে। প্রভা বলে, আমি ঘুমোচ্ছিলাম না, আমি তোমার SMS এর অপেক্ষা করছিলাম। তুষার, তুমি না না থেকেও আমাকে কি করে ছো বলো তো? তুমি কি কখনো সেটা ভেবে দেখেছো? না। আচ্ছা, তুমি কখনো আমাকে তোমার অডিও পাঠাতে পারো না? পরে পাঠাবো, কিন্তু আগে চাই তুমি একটা লাইন পাঠাও। আমি চাই তোমার ভেতরের ভাষায় আমি হারিয়ে যাই, আমার বুকের ঠিক বাঁ পাশে, যেখানে হৃদয় নয়, হয়তো অন্য কিছুর অস্তিত্ব থাকে, সেখানে তোমার শব্দগুলো ভাসে, আমি সেগুলোকে ছোঁয়ার চেষ্টা করি। তুষার কাঁপা গলায় তাকে রেকর্ড পাঠায়। একটা শব্দ, চুমু। শব্দটা তুমি উচ্চারণ করতে পারো? যেন দীর্ঘশ্বাসের শব্দ। তুমি জানো, একবার বলার পরে আমার ঠোঁট ভিজে গেছে। আমি চুমু দিই না, আমি চুমু লিখি, আর সেটাই তোমার মনটাকে গলিয়ে দেয়। তারা একে অপরকে মেসেজ করে, কিন্তু কাউকে কল করে না। তারা কথা বলে, শব্দটাই যেন তাদের ভেতরে একে অপরকে সম্পূর্ণভাবে চিনে ফেলে। আজ তোমার প্রত্যেকটা SMS পড়েছি, আমার পায়ের আঙুলটা পর্যন্ত কেঁপে উঠেছে। আজ তোমার শব্দে তোমার ঘাড় ঠান্ডা হয়ে গিয়েছিল, জানো, তোমার নিঃশ্বাস পেছন থেকে গলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমাদের কি দেখা হবে না? আমরা কি কোনোদিন দেখা করব না? যদি দেখা করি ভাষা হারিয়ে ফেলবো। আমি চাই না আমার ছোঁয়া তোমার কামনার ভাষাকে নষ্ট করুক। তুমি চাও আমি শুধু তোমার কাছে এই ভাষার মধ্যেই থাকি? হ্যাঁ, কারণ শুধু ভাষাতেই তুমি আমার, অন্য কোথাও নাও। তুমি আমার কাছে এক শরীরহীন প্রেম। আজ শুধু তোমার শব্দ পড়ছি, নিজেকে জড়িয়ে ধরে ঘুমোতে যাব বলে। আমি আজ শুধু ভাববো তোমার প্রত্যেকটা লাইন তোমার দেহে পড়ে আছে, গলে যাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে তোমার গভীরতম কামনার গুপ্ত ঘর। রোহিণী রুদ্ধশ্বাসে ওদের কথা শুনছিল, বলল, তোরা পারিসও বাবা। তারপর আর কি? আমরা এরকম থাকতেই চাই, আজ সামনাসামনি। তবুও বলছি, এটা আমাদের কাছে একটা পবিত্র জিনিস রোহিণীদি, এটাকে নষ্ট করতে পারবো না। সেই দিন কি হয়েছিল জানো? বলে প্রভা বলা শুরু করলো ওর সেই দিনের ওই লাইভ টেলিকাস্টের কথা। এক সন্ধ্যায় প্রভা তার নিজের লেখা পাঠ করছে একটা ভিডিওতে। তুষার চুপচাপ দেখছে। তারা কথা বলেনি সেই দিনও, তবুও চোখে চোখ পড়ে ভিডিওর মাধ্যমে। আমি এমন একজনকে জানি যে কেবল ভাষা দিয়ে আমাকে স্পর্শ করে, এত গভীরভাবে যে আমি চিরকাল মনে রাখব। কেমন করে আমি হয়ে ওঠা যায় কেবল শব্দের মাধ্যমে। আমি তো তোমায় ছুঁইনি, তবুও তুমি ছুঁয়ে গেছো আমাকে, কারণ ভাষা যদি ঠিকভাবে জন্ম নেয়, সে হয়ে ওঠে এক দেহ, এক কামনা, এক মিলন। তারপরেও প্রভা এবং তুষার এসেছে। রোহিণী বলল, কি রে, তোরা তো অনলাইনে কিসব যেন কাজ করিস, তাই না? তোরা একে অপরকে চিনিস না? একবার চোখ খুঁড়ে তাকিয়ে নিল প্রভা, দেখলো তুষার। বলল, না, আমরা একে অপরকে চিনি না। দুইজনেই একই সাথে উচ্চারণ করলো, এমন করে উচ্চারণ করলো যেন ওই না শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে ওদের ভাষার প্রেমের মিলনের ইঙ্গিত।
নাও, অনেকক্ষণ তো হলো, এবার আরো একটু চা পর্ব চলুক নাকি? এই তো, এতক্ষণ ছিলে কোথায় তোমরা? শীর্ষা এসেছে, কর্পোরেট অফিসের উচ্চপদস্থ ম্যানেজার, আত্মবিশ্বাসী এবং দৃঢ়। ঋদ্ধি পাশে দাঁড়িয়ে, ওর জুনিয়র, বুদ্ধিমান কিন্তু চঞ্চল। দুইজনেই তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী। প্রায় পেশাদার বিতর্কে মুখোমুখি হয়, কিন্তু সেই সংঘর্ষেই তৈরি হয় এক প্রবল কামনার আবহ। কে কাকে হারাবে সেই দ্বন্দ্ব। কামনার রং এখানে অগ্রাসী, প্রতিদ্বন্দ্বিতার ঘামে ভেজা। ঋদ্ধি, তোমার প্রেজেন্টেশন গ্রাফে ভুল আছে, এটা জাস্টিফাই করতে পারো তো? এখানে এসেও তোর অফিস প্রজেক্ট নিয়ে কথা বলবি? কথাটা বলল রোহিণী। ঋদ্ধি বলল, ম্যাডাম অবশ্যই পারি, কিন্তু আপনি ভুল প্রমাণিত হলে মাথা নিচু করবেন তো? মানে তুমি কি বলছো ঋদ্ধি? ম্যাডাম, আমার প্রেজেন্টেশন গ্রাফে কোনো ভুল নেই। আছে, অবশ্যই আছে, আর আমার ভুল হলে আমি স্বীকার করি। তুমি কি ভাবো তুমি জিতে গেলে আমি হেরে যাব? আহা, তোরা আবার শুরু করলি? হ্যাঁ দেখ, প্রজেক্টের কাজের কথা বলছি। ছুটির পরে অফিস খুলবে, ও যদি এরকম ভুলভাল কিছু পাঠিয়ে রাখে পরে তো আমাকে পানিশমেন্ট পেতে হবে নাকি? ওরা একে অপরের চোখের দিকে তাকায়। ওদের মধ্যে উত্তাপ যেন আরো বেশি বাড়ে। এই তো কিছুক্ষণ আগে এই দুইজনে লিফটে উঠেছিল, হঠাৎ করে লিফট আটকে গেছে, আর ভেতরের বাতি ঝাপসা। লিফট আটকে গেছে, কিন্তু আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে না? দেখে আমার অবাক লাগছে। কথাটা বলেছিল ঋদ্ধি শীর্ষার দিকে তাকিয়ে। শীর্ষা বলে, আমার দম আটকে যায় অন্য জায়গায়, যখন কেউ অহংকার করে আমার চোখে চোখ রাখে। আমি তো তাকিয়েছি, আপনি তো চোখ সরাননি কেন? দুইজনের নিঃশ্বাস গাঢ়, শব্দহীন কাম স্পষ্ট হয়ে ওঠে। আপনি কি জানেন, আপনি যখন কাগজে সিগনেচার করেন আমি ভাবি আপনি এক গভীর চুক্তি করছেন। আমি শুধু কাগজেই সই করি, তোমার কল্পনা অতিরিক্ত তীব্র। আপনার আঙুল যখন কলমে ধরেন আমি দেখেছি ওতেও একটা কিছু থাকে। আপনি জানেন না আপনি কতটা কমনীয়। এসব আবার কি কথা? এক জায়গায় যাচ্ছি। আচ্ছা, তুমি সেই দিন যেন কি একটা কথা বলছিলে? ম্যাডাম, আপনাকে আমি আর কি বলবো। তুমি আজ বারবার আমার শাড়ির পাড়ের দিকে তাকাচ্ছ কেন? শীর্ষা জিজ্ঞাসা করে ঋদ্ধিকে। কারণ সেইটা বারবার পিছলে যাচ্ছে, আর আপনি ইচ্ছে করেই সেটাকে ঠিক করছেন না। তুমি কি ভাবছো আমি ইচ্ছে করে আমার শাড়ির আঁচলটাকে পিছলে দিই? না, আপনি তো জানেন ক্ষমতাবান নারীরা যা করে তা ইচ্ছা ছাড়া হয় না। ওদের মাঝখানে বসে রোহিণী সমস্যায় পড়ে যায়। বলে, সত্যি তোরা কি সবসময় একে অপরকে এইভাবে কামড়াকামড়ি করিস নাকি? আগের দিন রাত্রেবেলা 12টা ঋদ্ধি SMS করেছিল, লিখেছিল, আপনি কখনো ভেবেছেন আপনার রুমের টেবিলের ওপরে আমি হঠাৎ হেঁটে এসে ওই হাত দিয়ে টান দিয়ে যদি আপনাকে আমার কাছে টেনে নিই? ভেবেছি, কিন্তু তোমার এত বড় সাহস হবে? আপনি অনুমতি দিলে আমি সমস্ত সীমানাই ছাড়িয়ে যেতে পারি। আমাকে জয় করতে হলে অনুমতি চাওয়া চলে না, করে নিতে হয়। পরের দিন অফিস মিটিংয়ে এই শীর্ষা ইচ্ছা করেই ওই ঋদ্ধির বিপক্ষে কথা বলে। মিটিং শেষ। আপনি কি আজ ইচ্ছে করে আমাকে ছোট করলেন ম্যাডাম? হ্যাঁ, কারণ তুমি আমায় চ্যালেঞ্জ করেছো। তখন তোমার মুখটা লাল হয়ে যায় যখন তোমাকে সবার সামনে আমি অপমানিত করি। সেই দিনে দুইজন যখন ক্যান্টিনে মুখোমুখি, কেউই কিচ্ছু খায় না, শুধু একে অপরের দিকে তাকায়। আপনি জানেন আমরা কথা না বললেও একটা লড়াই চলে আপনার চোখে, আপনার ঠোঁটে। আমি সেই লড়াইয়ে জিততে চাই না ঋদ্ধি। আমি চাই তুমি প্রত্যেকবার হারো, কিন্তু হেরে গিয়ে আবার ফিরে আসো আমাকে জয় করার জন্য। আর ওই দিনই রোহিণী ফোনটা করেছিল, বলেছিল, কিরে আজই তো তোদের অফিসের পার্টি আছে তাই না? তা চলে আয়। শোন, আমরা একটা অনুষ্ঠান করছি এই কালী পুজোয় আমাদের পাড়ার ক্লাবে। প্রত্যেককে কিন্তু চিঠি পাঠিয়েছি, তোরাও কিন্তু আসবি। রাতে অফিস পার্টিতে শীর্ষা একাই বসে, ঋদ্ধিও গিয়েছিল। আজ মদ্যপানের আসর শেষের পর্বে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েই অফিস বন্ধ। আপনি কি জানেন, আপনি যখন অন্যদের সামনে দৃঢ় থাকেন তখন আপনি আমার দিকে দুর্বল হয়ে যান। আমি দুর্বল না তো, কিন্তু তোমার চোখে আমি ভেঙে পড়ি। তবে সেটা ইচ্ছাকৃত, কারণ তোমাকে জয় করতে চাই আমি আমার নিয়ন্ত্রণে। আমি যদি আজ আপনার ঠোঁটে ঠোঁট রাখি তখন তাহলে বুঝতে হবে তুমি সাহস পেয়েছো, কারণ আমি তা অনুমতি দিয়েছি। নাকি তুমি হঠাৎ দুর্বল হয়ে পড়েছো? আমি যদি বলি আমি জিততে চাই না, আমি শুধু তোমার অধীনে থাকতে চাই শীর্ষা,
তবে এসো, চুম্বন করো, দেহ নয়, চোখে। কিরে, এইবার তোরা কথা বল। রোহিণী ওদেরকে থামিয়ে দিয়ে বলে, লিফটে তোর শাড়ি পরা নিয়ে অশান্তি হয়েছে শুনলাম। তুই ঋদ্ধিকে পছন্দ করিস, এতেই বোঝা যায়। মানে তুই কি করে বুঝলি রোহিণী? বাবা, এ তো সবাই বুঝতে পারে। এই যে তোমাদের একে অপরের প্রতি এরকম একটা আকর্ষণ, এই যে একে অপরের প্রতি একটা রেশারেশি, অফিসে তো আরো কলিগ আছে, তা তোমরা তোমাদের প্রতি এত আকর্ষণ বোধ করো কেন? এর পেছনেও তো একটা টান আছে নাকি? অফিসের এক সন্ধে সেই দিন হঠাৎ করে লাইটটা নিভিয়ে গিয়েছিল। শুধু এক টেবিলের ল্যাম্প জ্বলছে, শীর্ষা সেখানে বসে আর ঋদ্ধি দাঁড়িয়ে। আমরা দুইজনেই তো প্রতিযোগী। আজকে কিন্তু কেউ বিজয়ী নয়, কারণ আজ তোমার হাতে আমি হারাতে চাই নিজেকে। সেই হার মানে তোমার একচেটিয়া অধিকার আমার শরীর আর মনের ওপর। তাহলে তাহলে এবার এসো, আমরা না হয় এক হয়ে যাই। কিন্তু হঠাৎ করে আবার লোডশেডিং ঠিক হয়ে গিয়ে কারেন্ট চলে আসে, আর এসে আবার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। রোহিণী বলে, তোদের কথা শুনতে গেলে একটা পুরো উপন্যাস লেখা হয়ে যাবে। বাপরে বাপ, দুইজন দুইজনকে একটু মানিয়ে নিতে পারিস না? এদিকে অফিসে কাজ করছিস আজ কতগুলো বছর হয়ে গেল। হ্যাঁ রে শীর্ষা, তোর রাগটা একটু কমালেই তো পারিস। হ্যাঁ, শুধু আমার রাগটাকেই দেখছিস কেন? ও তো পারে আমার সঙ্গে এমন করে কথা না বলতে। বরাবরই আমি ছোটবেলায় হারতে শিখিনি, আমিও হারতে শিখিনি। তুমি কি একাই? ওহ, তোরা চুপ করবি। অরিত্র আর রূপসা দুইজনেই বলে ওঠে। সবে পরিচয় হয়েছে মাত্র কয়েকটা দিন। দুইজনেই এমএসসি পড়ছে থার্ড ইয়ারে, আর দুইজনই একটা বেসরকারি স্কুলে পড়াশোনা করায়। অপরিচিত ব্যক্তি, প্রায় প্রতিদিনই একসাথে ট্রেনে যাতায়াত করে, কখনো কথা বলে না, একে অপরের নামও জানে না। কিন্তু আজ এই পার্টিতে নিমন্ত্রণ পত্রটা পেয়ে হঠাৎ করে দুইজনেই যখন একটা ট্যাক্সি বুক করে উঠে পড়েছিল এবং ঠিকানাটাও এক বলেছিল, তাকিয়ে ছিল একে অপরের দিকে। জিজ্ঞাসা করেছিল এই প্রথম, ওইদিকে মানে ওইদিকে তো আমার বাড়ি, আমি তো হোস্টেলে থেকে পড়াশোনা করি। যেহেতু একটা বেসরকারি স্কুলে পড়াই, তাই যাতায়াত কম হয় বাড়িতে। ও, লোকাল ট্রেনের ভেতর সেই দিন অরিত্র জানলার ধারে বসা। হঠাৎ সামনে দাঁড়ানো মেয়েটির দিকে চোখ যায়। রূপসা, চোখে কাজল, মুখে একটা রহস্যময় হাসি। মেয়েটাকে চিনি না, তবুও যেন মনে হচ্ছে বহু বছর ধরে দেখেছি। ও তাকালেই আমার বুকটা কেঁপে ওঠে। এই ছেলেটা রোজ তাকায়, তবু আমারও খারাপ লাগে না, ভালো লাগে। বরং মনে হয় ও চোখ রাখলে আমি নিজেকে একবার দেখে নিতে পারি। সেই দিন ট্রেনে ভিড় কম। রূপসা বসেছে, অরিত্র তার ঠিক সামনে দাঁড়িয়ে। রূপসা চোখ তুলে চোখটা নামাচ্ছে বারবার। অরিত্র চোখ না সরিয়েই বলল, তুমি কি জানো, তুমি যখন চোখ নামিয়ে নাও তখন তোমার চাহনি আমার গায়ে থেকে যায়। দুইজনেই চুপ। হঠাৎ করে অরিত্র আবার বলে, আমি যদি এই চোখের গভীরে ডুবে যাই, ফেরাতে পারবে তো? তোমার চোখে কি প্রশ্ন আছে? স্পর্শ না করেই ছুতে চাও? তাহলে চাও না, আরো জোরে যাও। কিন্তু রূপসা কিছু বলে না। অরিত্র বিরক্তি ভরা মুখে মনে মনেই কথাটা জিজ্ঞাসা করেছিল, জোরে আর বলা হয় না। জোর বৃষ্টি নেমেছে। ট্রেনের ভেতরে কাঁচ খোলা। রূপসার ভেজা চুলের ফাঁক দিয়ে অরিত্রর চোখটা যায়। আজকে ছাতা আনতে ভুলে গিয়েছি। পাশে বসে থাকা আরেকজন প্যাসেঞ্জারকে কথাটা বলে রূপসা। অরিত্র বুঝতে পারে তাকে শুনিয়ে শুনিয়েই বলছে, হ্যাঁ, এই জন্য ইচ্ছে করে দরজার কাছে দাঁড়িয়েছিলে, যাতে বৃষ্টির ছোঁয়া তোমায় ছুঁয়ে যেতে পারে। রোহিণী বলল, এই অরিত্র, সেই দিন তো ট্রেনে আমিও ছিলাম। ও আমার ছাতাটা চাইলে আমি দিয়ে দিতাম, কিন্তু ও নিল না। আমি তখনই লক্ষ্য করেছিলাম তোদের বিষয়টা। অরিত্র বলে, আমি সেই দিন আরও একটা জিনিস দেখেছিলাম রোহিণীদি। অরিত্র সেই দিন লক্ষ্য করল রূপসা কপালে টিপ পড়েনি। ওর হালকা চুড়িদারের পাশে কপালের ওই কালো রঙের টিপটা না পড়লে একেবারে মানায় না। আজকে কাঁধের ব্যাগটাও অন্যরকম। হঠাৎ অরিত্র নিজেই বলে ওঠে, আজ তুমি টিপ পরনি কেন? টিপ পরলে বুঝি তোমার চোখ বেশি করে পড়ে? না, মানে এতদিন ধরে তুমি একই ট্রেনে যাতায়াত করছো, একই সঙ্গে আমরা উঠছি নামছি, রোজ তোমাকে দেখি, তাই বললাম আসলে। ও, থ্যাংক ইউ আমাকে জিজ্ঞাসা করার জন্য। তারপরে একে অপরের টুকটাক কথাবার্তা হয়েছে। ফোনও বিনিময় হয়নি, নাম্বারও বিনিময় হয়নি। আজ হঠাৎ করে রোহিণী বলে উঠল, হ্যাঁ রে,
তোদের ইয়ার কমপ্লিট হলো? আর তোর জন্য কোন স্কুল? কিছুক্ষণ চুপ থেকে রূপসা বলল, আমার ওই পার্ক স্ট্রিটের ওইদিকে। আমারও তো। কোন সময়, কখন জিজ্ঞাসা করলো অরিত্র। চট করে রোহিণী বলল, অরিত্র তুমি ওকে চেনো? চিনি মানে প্রতিদিন একই ট্রেনে আমরা যাতায়াত করি, একইভাবে দেখি। তুমি আজকেও টিপ পড়নি? তুমি ওর নাম জানো? জিজ্ঞাসা করলো রোহিণী। অরিত্র বলল, না না, নাম জানি না, তবে ওকে আমার খুব ভালো লাগে। আসলে ও কত সুন্দর করে হাঁটে, আর ওর মানে ওর চোখের চাহনি, ওর কপালের টিপ, এগুলো আমার কাছে বেশি ভালো লাগে। এখনকার মেয়েদের টিপ পড়তে আমি খুব একটা দেখি না, তাই গড় গড় করে অরিত্র কথাগুলো বলে গেল। রূপসা ওর চোখের দিকেই তাকিয়ে রয়েছে। অরিত্রর চোখের চাহনি প্রতিদিন রূপসাকে একটু একটু করে জ্বালায়, পোড়ায়, দগ্ধায়, অথচ মুখে কিছু বলে না। সেই দিন দুইজনেই বারান্দায় এসে দাঁড়ালো কিছুক্ষণ কথা বলার পর। রোহিণী বলল, আমি বরং একটু চায়ের বন্দোবস্ত করি, রাত অনেক হয়েছে, কিছুক্ষণ পরে বোধহয় ভোর হবে। কিরে, তোদের এক একজনের মুখে অভিব্যক্তি এক এক রকমের হয়ে গেছে কেন? হ্যাঁ? কিছু না। রোহিণী, তুমি সবার কথা জিজ্ঞাসা করছো, নিজের কথা তো একবারও বললে না। কথাটা বললো অরিত্র। হ্যাঁ রোহিণী দি, তুমি সবার কথা বলছো, তোমার কথা তো বলছো না। তুমিও তো একা একাই থাকো, আর আমাদের প্রত্যেকের জীবনের গল্পটাই কিন্তু আলাদা। তবে হ্যাঁ, এখানে এসে বুঝতে পারছি অনেক কিছু মিস করেছি। থ্যাংক ইউ রোহিণীদি আমাদেরকে ডাকার জন্য। রোহিণী একটা পরিত্যক্ত বাড়িতে একাই থাকতো, নিজের অতীতের ভুলের জন্য থাকতো। নীল হঠাৎ করেই এসেছিল এক সন্ধ্যায়, এক ঝড়ের রাতে। বাইরে ঝড়ের মতোই ভেতরে জমে ওঠে এক ভয় মিশ্রিত কামনা নীলকে দেখে। সেই দিন সন্ধ্যায় রোহিণী জানলা খুলে রেখেছে। হঠাৎ দরজায় শব্দ। সে খুলে দেখে এক যুবক দাঁড়িয়ে। আপনি কে? আমি রাস্তা হারিয়ে ফেলেছি, খুব ঝড় উঠেছে ম্যাডাম, যদি একটু আশ্রয় দেন। নির্ভয় করতে পারছে না, কিন্তু দরজাটাও বন্ধ করতে পারছিল না রোহিণী। বলল, ভিতরে আসুন। আমি কিন্তু আপনাকে, দেখুন আমিও তো আপনাকে চিনি না, তবুও আসলে বাইরে খুব ঝড় হচ্ছে তো, তাই। আপনি কি এই বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, মা বাবার মৃত্যুর পর। আর অফিসেই কাজ করি, কিন্তু আজকে বাড়ি এসেছি, হয়তো কোইন্সিডেন্টলি আমার জন্যই। আমি আসলে আগরপাড়া গিয়েছিলাম, ফিরতে পথে বাসটা হয়ে গেল গন্ডগোল, তাই বাড়িতেও ফিরতে পারছি না। বাড়িতে বিদ্যুৎ নেই, মোমবাতির আলোয় ওরা বসে। নীরবতা আরো বেশি ঘন হয়ে আসে। আপনি কি কিছু খাবেন টাবেন? না না, আপনার খামোখা এত টেনশন করতে হবে না, এই বৃষ্টি কমে গেলেই আমি বেরিয়ে যাব। আপনি কিছু বলছেন না তো? আপনি ভয় পাচ্ছেন? না, ভয় পাচ্ছি না, তবে একা একা। দেখুন আমি তো কিছু করিনি, শুধু আপনাকে দেখছি, আপনি কিন্তু ভয়ঙ্কর সুন্দর দেখতে। রোহিণী রান্নাঘরের দিকে চা করতে যায়। হঠাৎ টের পায় নীল তার পিছনে এসে দাঁড়িয়েছে। আপনি এখানে? আমি এসেছিলাম আপনার বন্ধ জানলাগুলো খুলতে, কিন্তু আপনার ঘাড়ের চুলগুলো দেখে থমকে গেলাম। দেখুন এমন করবেন না, আমার কিন্তু ভয় হয়। আসলে আমি বাড়িতে। আপনাকে আমি কিচ্ছু করছি না। নীল সোফায় গিয়ে বসে পড়ে, রোহিণী আরেক পাশে। হঠাৎ বিদ্যুৎ ফিরে এসেছে। চোখে চোখ পড়তেই নীল বলে, আপনি জানেন তো, আপনার সৌন্দর্যের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। দেখুন আমার মনে হয় বৃষ্টিটা কমে গিয়েছে, এইবার আপনার বোধহয় ফিরে যাওয়া উচিত। আচ্ছা, আপনি এভাবে একা থাকতে ভয় পান না? ভয় লাগে না? লাগে, কিন্তু কিন্তু অভ্যাস হয়ে গেছে। আচ্ছা আপনি এখন যান প্লিজ। দেখুন আমি আপনাকে আরো কিছু বলতে চাই, কিন্তু আপনি তো একটু আশ্রয়ের জন্য এসেছিলেন, এত কথা কেন বলছেন? আজ আমার বাবা মা বাড়িতে থাকলে হয়তো এরকম আগন্তুককে কখনো আমার বাড়ি প্রবেশ করতে দিত না। আমি তো আগন্তুক নই। মানে কে? কে আপনি? আমি তোমাদের বাড়ির সেই ভাড়াটিয়া। আমার কথা মনে পড়ে না তোমার? সেই পুরনো ঘর, সেই পুরনো কাঠ, পুরনো বইয়ের গন্ধ। ভাড়া ঘরটা এখনো বন্ধ হয়ে আছে। অনেক ছোটবেলায় একটা পরিবার এখানে ভাড়া থাকতো। তখন রোহিণীর বয়স নিতান্তই 5 কি 6 বছর। বর্তমানে মনে থাকার কথা নয়। সে বলল, নীলকান্ত, নীলকান্ত দা। মনে পড়েছে, মনে পড়েছে, সেই ঘরে এখনো সেই গন্ধ মিশে আছে। তোমরা কেন চলে গেলে হঠাৎ করে?
কারণ বাবাকে ওরা জেলে পুরে দিয়েছিল। তোমাদের বাড়িতে থেকেই বাবা নিষিদ্ধ কাজকর্ম করত, বোম তৈরি করত। জানতে পেরে গিয়েছিল তোমার বাবা, তাই শেষ পর্যন্ত আমার বাবার নামটাও নিশ্চয়ই জড়িয়ে ফেলেছিলে তোমরা। আর তারপরেই আমার বাবা মা দুইজনকেই মরতে হলো। কেন কেন এরকম করেছিলে? কারণ আমার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি। মানে? কারণ সেই দিন আমার বাবাকে তোমার বাবাই ধরেই দিয়েছিল। নীল এগিয়ে আসে। আর তাহলে তুমি কেন ফিরে এসেছো এই ঝড়ের রাতে? আমি ভয় পাচ্ছি। দেখো, আমি বিশ্বাস করতে পারছি না এটা কল্পনা না বাস্তব। প্লিজ তুমি চলে যাও, প্লিজ প্লিজ তুমি চলে যাও। দরজার দিকে ইশারা করে কথাটা বলেছিল রোহিণী। নীল আরো ঘনিষ্ঠ হয়ে ওর কাছে এসেছিল, বলেছিল, আমি তোমার ঠোঁটটাকে একবার ছুতে চাই, যদি তুমি চাও। না, আমি চাই না, আমি কিচ্ছু চাই না। দেখো, তাহলে হয়তো আমি তোমাকে চিরদিনের মতো ধরে ফেলবো। ছোটবেলায় তোমরা কেন চলে গিয়েছিলে আমি জানতে পারিনি, বাবা মাও কেন চলে গিয়েছে আমি জানতে পারিনি, কিন্তু এখন যখন জানতে পেরেছি তখন তখন সেই পুরনো ভালোবাসা আমার ভেতর থেকে তোমার মধ্যে আরো বেশি কিছু শিহরণ জাগিয়ে তুলছে। দরজার কাছে হাত ধরে নীলকে এগিয়ে নিয়ে গিয়েছিল রোহিণী। বলেছিল, প্লিজ তুমি চলে যাও, প্লিজ আমার কাছে এসো না, প্লিজ। সত্যি বলছো আমি চলে যাব? আমি সত্যিই চলে যাব, কিন্তু তোমাকে একবার দেখতে এসেছিলাম, তুমি আমাকে ভুল বুঝো না। রোহিণী বলেছিল, আমি ভুল বুঝিনি। যে অতীতকে আমি জীবন থেকে বিসর্জন দিয়েছি সেই অতীতকে আর আঁকড়ে ধরে থাকতে চাই না। তুমি আমার কল্পনাতেই থেকো, প্লিজ প্লিজ তুমি চলে যাও, প্লিজ। রোহিণীর চোখের কোণায় জলটা জমে উঠতে দেখতে পেয়েছিল অরিত্র। বলেছিল, থাক রোহিণীদি, তোমার আর বলতে হবে না, তুমি বরং চা তাই নিয়ে এসো, আমরা এখানেই বসি। অনুরূপ হঠাৎ করে হাতে ফোনটা নিয়ে কি যেন একটা দেখছে, কাকে যেন একটা SMS করছে। তৃষা বলে একটি মেয়ের সঙ্গে ওর আলাপ হয়েছে। মেয়েটি বেশ সুন্দরী, ওকে ভালো ভালো SMS লেখে। দেখা করার কথা বললে যদিও মেয়েটি ঘাবড়ে যায়, তবে কিছুদিন আগেই মেয়েটি তার লিপস্টিকের দাগ রাখা একটা চিঠি তাকে পাঠিয়েছে অনলাইনে। সেই চিঠিটা দেখে জিজ্ঞাসা করেছে, কেন পাঠিয়েছি বলো তো? কারণ ওটায় তুমি তোমার ঠোঁট ছুঁয়েছ, এবং সেইটা যেন আমার গালে স্পর্শ করি। একদম ঠিক, তোমাকে এবার আমার শাড়ি পাঠাবো, কেমন? কেন, শাড়ি দিয়ে কি হবে? কারণ শাড়ির আঁচলটা নড়লেই তুমি আমার গায়ের গন্ধ পাবে, আর সেটাকে জড়িয়ে ধরে ঘুমোবে। বুঝতে পারছি, তুমি কি ধরা দেবে না আমার কাছে? না, সবে তো শুরু, আরো কটা দিন যাক, দেখি তুমি আমায় ছেড়ে কিভাবে থাকতে পারো। আচ্ছা, তোমার জন্যে একটা বিছানা থাকবে, হ্যাঁ, তুমি লাল নাইটি পরে আসবে, আমি বিছানার একটা চাদরে তোমার জন্য অপেক্ষা করব। তুমি দরজা খুলে ঢুকবে, আমি বলবো এসো, তারপর তুমি আসবে আমার কাছে, রক্ত গরম হয়ে উঠবে আমাদের একে অপরের, তোমার বুকে মাথা রাখবো আমি, আমার হাত স্পর্শ করবে তোমাকে। তৃষ্ণা লিখেছিল, আর পারছি না, প্লিজ এবার চুপ করো। তাহলে কবে দেখা করবে? জানি না, তবে ক্যালেন্ডারে প্রতিদিন একটা করে চুমু দেব, যদি তোমায় ছুতে পারি। আসলে তৃষা বলে বাস্তবে কেউই নেই, যেটা আছে সেটা হলো অনুরূপের একটা কল্পনা, এবং সেটা ওই মোবাইলেরই একটা আর্টিফিশিয়াল কিছু। অনুরূপ বরাবরই একা থাকতে পছন্দ করে। ছোটবেলায় মেয়েদের প্রতি শরীরের আকর্ষণের থেকে পুরুষের প্রতি আকর্ষণটা বেশি অনুভব করেছিল অনুরূপ। বাবা মা ব্যাঙ্গালোর পাঠিয়ে দিয়েছিল পড়াশোনা করতে, ভাগ্যিস সেইখানে থেকে ডাক্তারি চিকিৎসায় অনুরূপ আজ সম্পূর্ণ সুস্থ। কিন্তু পাড়ায় ফিরে এলেই পাড়ার সুমনদা আর জিতদা এরা এখনো অনুরূপের সারা গায়ে হাত বোলায়, অনুরূপের অসহ্য লাগে। শেষ পর্যন্ত তৃষাকে পেয়েছে অনুরূপ, যেন তৃষ্ণার্ত কাকের মতো একটু জল আস্বাদন করার স্বাদ। রক্ত যখনই গরম হয়ে ওঠে তখন ওই তৃষ্ণাই ওকে ঠান্ডা করে, ঠিক আজকের মতো। রোহিণী চা এনে ওর হাতা দিয়ে বলল, কিরে, বিয়ে থা করবি তো? ভেবেছিস কিছু? না, আর কিছু ভাবিনি রোহিণীদি। তাছাড়া কেউ বিয়ে না করেও শান্তি পায়, এই যেমন তুমি তো থাকো একা একা, তোমার কি ভালো লাগে না? সে তো লাগে রে ভাই, খুব ভালো লাগে, কিন্তু তুই বাচ্চা ছেলে, তুই কেন বিয়ে থা করবি না বলতো? না, বউ পেয়ে গেছি, অন স্ক্রিন থাকে। তাছাড়া এখানে বিয়ে করে শান্তি কোথায় পাবো বলো তো রোহিণীদি? ছোটবেলায় আমার কঠিন বাস্তবটা তোমরা সবাই জানো, ইভেন এখানে যারা বসে আছে প্রত্যেকেই কিছু না কিছু জানে। হয় সুমনদা আমাকে বিয়ে করে শান্তি পেতে দেবে না,
হয়তো আমার সুন্দর বউটাকে নিয়েও ওরা খেলা খেলবে। এই কারণে আমি আর কারো কাছেই যেতে চাই না। এই ভালো আছি, খুব ভালো আছি, সফল আমি, সব থেকে বেশি এটাই আমার কাছে জরুরি। আচ্ছা, সকাল তো হতে চললো, এইবার তো বাড়ি ফেরার পালা। হ্যাঁ, বাড়ি ফিরতে হবে। আচ্ছা, তোদের প্রত্যেকের মধ্যে কি কোনো রকম সংকোচ আছে রে, তোরা যারা এখানে রয়েছিস? সকলেই ঘাড় নেড়ে বলল, না রোহিণীদি, আমাদের মধ্যে কোনো সংকোচ নেই। বরং আজকের কালী পুজোর রাতে সমস্ত অশুভ শক্তি বিনাশ হয়ে যেন আমাদের মধ্যেও কিছু একটা জেগে উঠেছে। অন্বেষা, অরিত্র, অনির্বাণ এরা প্রত্যেকে রোহিণীর কথায় সহমত পোষণ করল। রোহিণী ভোরের ওঠা সূর্যের আলোয় নিজের খোলা চুলগুলোকে একটা খোঁপার আকার দিল। পাশেই দাঁড়িয়ে ছিল রুদ্র। বলল, যদি নীলকান্ত আবার ফিরে আসে তাহলে কি করবে তুমি? কি আর করব, আবার তাড়িয়ে দেব? বাবার শত্রুর সঙ্গে নিশ্চয়ই সংসার করা যায় না, কিন্তু রোহিণীদি, এইভাবে কতদিন? তোমার ভেতরে আমি রোহিণী, আমি একা, কিন্তু অসম্পূর্ণ নই। আমি পূর্ণ, আমি কামনায় পবিত্র, আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেই নিজের কাম। তাছাড়া আরো একটা কথা আমি তোমাদের প্রত্যেককে উদ্দেশ্য করেই বলে রাখি, আসলে প্রেমের ঘনীভূত রসের সাথে সাথে কামনার রসও এক একজনের কাছে এক এক রকম হয়, জানো তো। কোথাও কোথাও আবেগ ঘন, কোথাও কোথাও আত্মিক, কোথাও কোথাও কল্পনা, কোথাও আবার একতরফা, সব মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম জগৎ। তেমনি এই কামের জগতের মধ্যেও অনেক রকম পার্থক্য আছে। কেউ কেউ হয়তো সরাসরি আমরা মেনে নিতে পারি, কেউ কেউ পারি না। কেউ কেউ অন স্ক্রিনকে ভালোবাসি, কেউ কেউ শব্দকে ভালোবাসি, কেউ কেউ আবার দেহ দিয়ে ছুতে চাই, কেউ আবার জোর করে অধিকার ফলাতে চাই। এক একটা স্বাদ এক এক রকম আমাদের জীবন চক্রের মতো। পাখিগুলো ডেকে উঠেছে, মনে হচ্ছে এইবার সত্যিই ভোর হচ্ছে। ওরা সবাই ঘুম থেকে জেগে উঠেছে, ঠিক অরিত্র, রোহিণী, অন্বেষা, অনির্বাণ, তৃষা প্রত্যেকের চরিত্রের মতো। সবার ফোনেই সকালবেলা ফোন আসা শুরু হয়েছে। বাড়ির বাবা মা হয়তো জানতে চাইছে কে কোথায় আছে, কখন ফিরবে। প্রত্যেকেই ঠাকুর দেখার নাম করে এসেছে আজ এই সম্মেলনে উপস্থিত হতে। রোহিণী বলল, যে যার বাড়ি ফেরো, যে যার কাজে এবার ঢোকো। অনেক তো হলো, এবার প্রাত্যহিক জীবনযাপন শুরু। কল্পনার রস আস্বাদন এই পর্যন্তই না হয় থাক, আবার দেখা হবে খুনি, আবার একটা নতুন কোনো জগৎ নিয়ে। কিন্তু রোহিণীদি, সে যদি তোমার জীবনে আবার আসে, আমি যেমন আছি আমাকে তোরা তেমনই পাবি। আমার বড্ড ভয় হয় রে। তোদের কাছ থেকে জানতে পারলাম, সত্যি ভালোবাসা কখনো এক রকমের হয় না, কত রকম অনুভূতিতে ভালোবাসা থাকে। এই যে তোরা কেউ কেউ স্পর্শ না করেও ছুঁয়ে যাস একেবারে গভীর ও গহীনে। তোরা স্বামী স্ত্রী, তোদের ব্যাপারটা আলাদা, কিন্তু এই যে অনির্বাণ, অন্বেষা, তৃপ্ত, শীর্ষা, অরিত্র এরা এরা দূরত্বটাকেই বেশি ভালোবাসে। আমিও সেই রকমই থাকবো। এই ভুলিস না কিন্তু, আবার সামনের বছর এই দিনটাতেই প্রত্যেকের বাড়িতে পত্র পাঠাতে হবে নাকি? পাঠিও, বলা যায় না, যদি বিয়েটা সেরে ফেলি তাহলে তোদের অনুভূতিও যে অন্যরকম হবে। হ্যাঁ, আর সেই অনুভূতি তোমাকে শোনাবো, যাতে তোমার মনে একটু সাহস জাগে। সবাই হো হো করে হেসে উঠেছিল যাবার পথে। মনে মনে হেসে দিয়েছিল রোহিণী। ঠিক তক্ষুনি রোহিণীর পাশে একটা ছায়া মূর্তি এসে দাঁড়ায়। রোহিণীর কাঁধে হাত রেখে বলে, আর কত, এইবার তো দর্পণে একা একা নিজের মুখ না দেখে আমাকে সহ দেখো, তোমার অন্তরঙ্গ দর্পণটা। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি।
সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।